প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাজাউল করিম, প্রভাষক, রসায়ন সাতকানিয়া সরকারি কলেজ। আমরা রসায়ন দ্বিতীয় পত্র তড়িৎ রসায়ন অধ্যায়টা আলোচনা করতেছিলাম। সেখান থেকে আজকে আমরা আলোচনা করব কোষ বিভব সম্পর্কিত গাণিতিক সমস্যা, অর্থাৎ একটা কোষের বিভব কিভাবে নির্ণয় করতে হয় সেই সম্পর্কিত কয়েকটা গাণিতিক সমস্যা আজকে আমরা আলোচনা করব। তো তাহলে শুরু করা যাক। দেখো, এখানে তিনটে তড়িৎদ্বারের বিভব দেওয়া আছে। ই নট এ থেকে এ টু প্লাস, ই নট বি থেকে বি টু প্লাস এবং ই নট ডি থেকে ডি টু প্লাস। এই তিনটে বিভব তড়িৎদ্বার বিভবের মান দেওয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে 1 ও 2 নং তড়িৎদ্বার দ্বারা গঠিত কোষের বিভব নির্ণয় করতে হবে। এই যে 1 নাম্বার তড়িৎদ্বার এবং 2 নাম্বার তড়িৎদ্বার, এই দুইটা তড়িৎদ্বার দ্বারা যদি আমরা একটা কোষ গঠন করি তাহলে সেই কোষের বিভব কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা গত ক্লাসে কোষের বিভব নির্ণয় সূত্র আলোচনা করেছিলাম, গত ক্লাস এবং এর আগের ক্লাসে। যেটা সাধারণ কোষ বিভব নির্ণয়ের সূত্র সেটা হচ্ছে ই নট সেল সমান ই নট ক্যাথোড রিডাকশন মাইনাস ই নট অ্যানোড রিডাকশন। অর্থাৎ কোষের বিভব সমান ক্যাথোডের বিজারণ বিভব মাইনাস অ্যানোডের বিজারণ বিভব। এটা এর মাধ্যমে আমরা কোষের বিভব নির্ণয় করতে পারবো। তো এখানে ক্যাথোড এর বিজারণ বিভব এবং অ্যানোডের বিজারণ বিভব লাগবে। সুতরাং আমরা একটা কোষের দুইটা তড়িৎদ্বারের মধ্যে কোনটা ক্যাথোড আর কোনটা অ্যানোড সেটা আমাদেরকে বুঝতে হবে। এখানে দুইটা তড়িৎদ্বার দেওয়া আছে। তো এই দুইটা তড়িৎদ্বার দ্বারা যদি আমি একটা কোষ গঠন করি সেক্ষেত্রে একটা ক্যাথোড হিসেবে কাজ করবে আর একটা অ্যানোড হিসেবে কাজ করবে। কোনটা ক্যাথোড এবং কোনটা অ্যানোড হিসেবে কাজ করবে সেটা প্রথমে আমাদেরকে নির্ণয় করতে হবে। সেটা যদি নির্ণয় করতে পারি তাহলে আমরা এখানে মানগুলো বসিয়ে দিলে কোষের বিভব বের হয়ে যাবে। তাহলে দেখো, একটা হচ্ছে এ তড়িৎদ্বার আর একটা হচ্ছে বি তড়িৎদ্বার। দুইটা তড়িৎদ্বারের যে বিভবগুলোর মান দেওয়া আছে সেগুলো কোন ধরনের বিভব। দেখো, এ থেকে এ টু প্লাস, এ থেকে এ টু প্লাস কখন হবে? এ যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে দেয় তখন এ টু প্লাস হবে। তাহলে দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে, ইলেকট্রন ত্যাগ করা মানে হচ্ছে জারণ বিক্রিয়া। সুতরাং এটা জারণ বিভব, অর্থাৎ এ তড়িৎদ্বারের জারণ বিভব। ঠিক একইভাবে বি থেকে বি টু প্লাস যখন হবে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, সুতরাং এটাও জারণ বিভব, অর্থাৎ বি তড়িৎদ্বারের জারণ বিভব। সুতরাং এখানে দুইটা তড়িৎদ্বারের জারণ বিভবের মান দেওয়া আছে। আমরা এর আগের ক্লাসগুলোতে এটা আলোচনা করছিলাম যে দুইটা তড়িৎদ্বারের জারণ বিভবের মান যদি দেওয়া থাকে, যেই তড়িৎদ্বারের জারণ বিভবের মান বেশি সেখানে জারণ বিক্রিয়া ঘটবে আর অন্যটাতে বিজারণ বিক্রিয়া ঘটবে। তাহলে যেই তড়িৎদ্বারের জারণ বিভবের মান বেশি সেখানে জারণ বিক্রিয়া আর অন্যটাতে বিজারণ বিক্রিয়া। এখানে এই তড়িৎদ্বারের জারণ বিভবের মানটা হচ্ছে বেশি, সুতরাং এই তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া ঘটবে। আর জারণ বিক্রিয়া সবসময় অ্যানোডে ঘটে, বিজারণ বিক্রিয়াটা ক্যাথোডে ঘটে। অতএব এখানে এটা অ্যানোড হিসেবে কাজ করবে আর বিটা ক্যাথোড হিসেবে কাজ করবে। এখন আমাদের সূত্রে ক্যাথোডের বিজারণ বিভব আর অ্যানোডের বিজারণ বিভব লাগবে, কিন্তু এগুলো দেওয়া আছে দুটোটা জারণ বিভবের মান। সুতরাং এই জারণ বিভবগুলোকে আমরা কি করতে হবে? বিজারণ বিভবে নিয়ে যেতে হবে। আমরা জানি যে কোনো তড়িৎদ্বারের জারণ বিভবের মান যত, বিজারণ বিভবের মান ঠিক বিপরীত চিহ্ন বিশিষ্ট, অর্থাৎ মান একই থাকবে, চিহ্নটা বিপরীত হয়ে যাবে। তাহলে এ থেকে এটা হচ্ছে জারণ বিভবের মান। সুতরাং বিজারণ বিভবের মান কত হবে? এ টু প্লাস থেকে এটা হচ্ছে বিজারণ বিভব, সেটা নেগেটিভ হয়ে যাবে। মান একই থাকবে কিন্তু নেগেটিভ হবে। একইভাবে বি থেকে বি টু প্লাস দেওয়া আছে, সুতরাং আমরা লিখতে পারি বি টু প্লাস থেকে বি কত হবে? এটা জারণ বিভব আর এটা হচ্ছে বিজারণ বিভব। এটা মাইনাস আছে, এটা বিজারণটা পজিটিভ হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এই
এখন এখানে অ্যানোড হিসেবে কে কাজ করবে, তাহলে দেখো এ এবং বি এর মধ্যে এ এর জারণ বিভবের মান বেশি, সুতরাং এটা অ্যানোড হিসেবে কাজ করবে আর বিটা ক্যাথোড হিসেবে কাজ করবে। তাহলে বি এর বিজারণ বিভব কত, বি এর বিজারণ বিভব হচ্ছে এটা। এখন আমরা মান বুঝে বসাই দিই। ক্যাথোড হচ্ছে বি, বি এর বিজারণ বিভব হচ্ছে এটা 0. মাইনাস চিহ্ন আছে, আর অ্যানোড হচ্ছে এ, তাহলে অ্যানোডের বিজারণ বিভবের মান হচ্ছে এটা, সুতরাং -0.76। তো এটা দুটো যদি আমরা করি মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর যোগ যদি করি তাহলে 6 7 5 15 1.56। দেখো ক্যাথোডের বিজারণ বিভব মাইনাস অ্যানোডের বিজারণ বিভব, তো মানগুলো বসালে এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, আর দুটো যদি যোগ করি আমরা 1.56, এটা ভোল্ট হবে, একক হবে ভোল্ট। তাহলে এই দুইটা তড়িৎদ্বার 1 নং এবং 2 নং এই দুইটা তড়িৎদ্বার দ্বারা যদি আমরা একটা কোষ গঠন করি, সেই কোষের বিভব হবে 1.56 প্লাস 1.56। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে সূত্রটা জানতে হবে, কোষের বিভব সমান ক্যাথোডের বিজারণ বিভব মাইনাস অ্যানোডের বিজারণ বিভব, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে দুইটা তড়িৎদ্বারের মধ্যে কোনটা ক্যাথোড হিসেবে কাজ করবে আর কোনটা অ্যানোড হিসেবে কাজ করবে এটা নির্ণয় করতে হবে। তো দুইটা তড়িৎদ্বারের মধ্যে যেই তড়িৎদ্বারের জারণ বিভবের মান বেশি সেটাতে জারণ বিক্রিয়া করবে, সুতরাং সেটা অ্যানোড, অন্যটা ক্যাথোড। ঠিক আছে, তারপরে দুইটা তড়িৎদ্বারের বিজারণ বিভবের মান যদি দেওয়া না থাকে আমরা বিজারণ বিভবের মান বের করে নিব। এখানে দুটোটা জারণ বিভবের মান দেওয়া ছিল, আমি বিজারণ বিভবের মানগুলো বের করে তারপরে সূত্রে বসালাম, তাহলে পাওয়া গেল 1.56। তাহলে এভাবে আমরা যে কোনো কোষের তড়িৎদ্বারের বিভব, যে কোনো কোষের বিভব নির্ণয় করতে পারি। এটা আমি মুছে দিচ্ছি। তাহলে আরেকটা প্রশ্ন একই উদ্দীপকের উপরে, সেটা হচ্ছে D2+ এর দ্রবণ A অথবা B নির্মিত কোন পাত্রে সংরক্ষণ করা যাবে, ব্যাখ্যা কর। D2 একটা দ্রবণ, সেই দ্রবণটা A অথবা B কোন পদার্থ দ্বারা নির্মিত পাত্রে আমরা সংরক্ষণ করতে পারবো। এই টাইপের একটা অঙ্ক আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম বা এর আগের ক্লাসে। তাহলে আমরা যদি এরকম কোনো একটা প্রশ্ন আসে যদি একটা দ্রবণকে আরেকটা পাত্রে রাখা যাবে কিনা সেটা যদি বের করতে বলে, তাহলে আমরা সব সময় কি করব, যে পাত্রের কথা বলবে পাত্রটাকে অ্যানোড হিসেবে ধরে কোষের বিভব বাইর করব। সেই বিভব যদি পজিটিভ হয় তাহলে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, সুতরাং তখন অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে আর দ্রবণটা পাত্রে রাখা যাবে না। আর যদি পাত্রকে অ্যানোড হিসেবে ধরে কোষের বিভব নেগেটিভ পাই তাহলে সেই ক্ষেত্রে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে হবে না, সুতরাং অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে না, অতএব আমরা সেই পাত্রে দ্রবণটা সংরক্ষণ করতে পারব। এখন তাহলে আমরা দেখি এ এবং বি দুইটা পাত্র, সেই পাত্রে ডি এর দ্রবণ সংরক্ষণ করা যাবে কিনা। প্রথমে আমরা এ পাত্রের ক্ষেত্রে দেখি। এর ক্ষেত্রে আমরা কি করব, এ পাত্রকে অ্যানোড বিবেচনা করে গঠিত কোষের বিভব E0 সেল সমান, তাহলে কি ক্যাথোডের রিডাকশন মাইনাস অ্যানোডের রিডাকশন। সূত্র হচ্ছে আমাদের এটা, ক্যাথোডের বিজারণ মাইনাস অ্যানোডের বিজারণ। তাহলে আমরা কি করব, এই পাত্র, যেহেতু আমরা এই পাত্রের কথা প্রথমে ধরতেছি, তাহলে এই পাত্রটাকে আমরা অ্যানোড হিসেবে ধরবো।
এই পাত্রটাকে অ্যানোড হিসেবে ধরে ডি এর সাথে যে কোষ হবে সেই কোষের বিভব বাইর করবো। তাহলে এ যদি অ্যানোড হয় তাহলে ডিটা কি ক্যাথোড হিসেবে কাজ করবে। সুতরাং আমরা এখানে ক্যাথোড হিসেবে ডি পাবো আর অ্যানোড হিসেবে এ পাবো। তাহলে ক্যাথোডের বিজারণ বিভব মানে ডি এর বিজারণ বিভব এর মান বসাবো। তাহলে এখন দেখো এখানে কিন্তু ডি থেকে D2+ ইলেকট্রন ত্যাগ, অতএব এটা জারণ বিভবের মান। আমাদের দরকার হচ্ছে বিজারণ বিভবের মান। আগের প্রশ্নের মতো এখানে তুমি বের করে দেখাবে, আমি দেখাচ্ছি না, আমি সরাসরি বসাই দিচ্ছি। ডি থেকে D2+ জারণ বিভব, সুতরাং বিজারণ বিভব এখানে মাইনাস হয়ে যাবে শুধু, তাহলে -0.44 এখানে মাইনাস, আর এখানে অ্যানোড হচ্ছে এ, অ্যানোড হচ্ছে এ এর বিজারণ বিভব লাগবে, কিন্তু এই এর জারণ বিভব দেওয়া আছে, অতএব এটাও মাইনাস হয়ে যাবে 76। এখন যদি করো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে কত পাবো দেখো, পাচ্ছি হচ্ছে প্লাস 0.32 অর্থাৎ কোষের বিভবটা কি আসছে, পজিটিভ আসছে। কোষের বিভব যদি পজিটিভ আসে তাহলে সেই ক্ষেত্রে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, তখন অ্যানোডটা আস্তে আস্তে কি হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। সুতরাং সেই পাত্রে দ্রবণটা রাখা যাবে না। যেমন ধরো এখানে এটা হচ্ছে এ এর পাত্র, আর এখানে আছে ডি এর দ্রবণ। তো এ যেহেতু অ্যানোড, অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে, তার মানে এই পাত্রের যে পরমাণুগুলো আছে পাত্রের দেয়ালে, সেই পরমাণুগুলো ইলেকট্রন ত্যাগ করে A2+ হবে, হয়ে দ্রবণে চলে আসবে। তাহলে এখান থেকে পরমাণুগুলো যেহেতু দ্রবণে চলে আসতেছে ইলেকট্রন ত্যাগ করে, তাহলে এই পাত্রটা আস্তে 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 কি হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, অর্থাৎ কিছুক্ষণ পর ছিদ্র হয়ে যাবে। সেই জন্য এই দ্রবণটা এই পাত্রে রাখা যাবে না। তাহলে কোষের বিভব যদি পজিটিভ আসে সেই ক্ষেত্রে বিক্রিয়াটা ঘটবে, তার মানে অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে। অ্যানোড ক্ষয়প্রাপ্ত হলে সেইখানে দ্রবণটা রাখা যাবে না, কারণ পাত্রটা ছিদ্র হয়ে যাবে। এবার আসো বি এর ক্ষেত্রে যদি আমরা ধরি, বি এর ক্ষেত্রে তাও সূত্র একই, ই নট সেল সমান ক্যাথোড রিডাকশন মাইনাস অ্যানোড রিডাকশন। তো যেহেতু এখানে বি পাত্রর কথা আছে, অতএব বিটাকে এবার আমরা অ্যানোড ধরবো। আগে বলছি যে এই পাত্রর কথা বলবে, পাত্রটাকে আমরা অ্যানোড ধরে কোষের বিভব বাইর করবো। তাহলে এখানে যেহেতু বি পাত্রের কথা বলতেছি, সুতরাং বিটাকে অ্যানোড হিসেবে ধরবো। আর বিটাকে যদি অ্যানোড হিসেবে ধরি তাহলে অ্যানোডে বিজারণ বিভব আমরা এখানে বসাবো, অ্যানোডের বিজারণ বিভব বসাবো, আর ক্যাথোড হবে তখন ডি দ্রবণটা। তাহলে এখন দেখো ক্যাথোডের বিজারণ, এক্ষেত্রে ক্যাথোড হচ্ছে দ্রবণ মানে ডিটা, তাহলে ডি এর বিজারণ বিভবের মান যদি আমরা বসাই, ডি এর বিজারণ বিভবের মান, এটা জারণ বিভবের মান দেওয়া আছে প্লাস, সুতরাং বিজারণ বিভবের মান মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। আর এক্ষেত্রে তোমার অ্যানোড হচ্ছে কি, অ্যানোড হচ্ছে বি পাত্র, তো বি পাত্রের জারণ বিভবের মান দেওয়া আছে মাইনাস, আমাদের এখানে লাগবে বিজারণ বিভবের মান, তাহলে বিজারণ বিভবের মান হচ্ছে প্লাস হয়ে যাবে। তাহলে সূত্রে আছে মাইনাস আর এদিকে হয়ে যাবে প্লাস। এটা কিন্তু কিসের জন্য, অ্যানোড বোঝানোর জন্য, এটা কিন্তু এই পাত্র না, এটা অ্যানোড বোঝানোর জন্য দেওয়া আছে, এটা হচ্ছে অ্যানোড হচ্ছে এক্ষেত্রে বি। তাহলে এখন যদি আমরা করি -0.44 মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস কত আসবে, 4 8 4 12 1.24 মাইনাস 1.24 ভোল্ট। তাহলে এক্ষেত্রে কোষের বিভবটা কি আসছে, নেগেটিভ আসছে। কোষের বিভব যদি নেগেটিভ আসে তাহলে সেক্ষেত্রে বিক্রিয়াটা ঘটবে না, বিক্রিয়া যদি না ঘটে তাহলে পাত্র ছিদ্র হবে না। যেমন এরকম, এটা বি এর পাত্র, এখানে আছে D2+, তাহলে আমরা বি কে অ্যানোড হিসেবে ধরছিলাম, অ্যানোড হিসেবে ধরলে যেহেতু নেগেটিভ আসছে তার মানে বিটা কি অ্যানোড হিসেবে কাজ করবে না। অ্যানোড হিসেবে কাজ না করা মানে কি, বিক্রিয়া করবে না, অর্থাৎ এখান থেকে পরমাণুগুলি ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে আসবে না। সুতরাং এই পাত্রের দেয়াল যেটা আছে সেটা ক্ষয় হবে না, অর্থাৎ ছিদ্র হবে না। সেই জন্য কোষের বিভব যদি নেগেটিভ আসে
সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এক্ষেত্রে বিক্রিয়াটা হবে না, আর বিক্রিয়া না হলে ওই পাত্রে দ্রবণটা সংরক্ষণ করা যাবে। তা আমাদের প্রশ্ন ছিল D2+ এর দ্রবণ A অথবা B নির্মিত কোন পাত্রে সংরক্ষণ করা যাবে। তাহলে A এর ক্ষেত্রে যেহেতু পজিটিভ আসছে, পাত্র ছিদ্র হয়ে যাবে কিছুক্ষণ পর, সুতরাং এতে রাখা যাবে না। আর বি এর ক্ষেত্রে নেগেটিভ আসছে, সুতরাং এক্ষেত্রে বিক্রিয়া ঘটবে না, অতএব বি এর পাত্রে D2 এর দ্রবণ সংরক্ষণ করা যাবে। নিশ্চয়ই তোমরা কি বুঝতে পারছো? তাহলে আমি এটা মুছে দিচ্ছি। তাহলে কোষের বিভব যদি নেগেটিভ আসে, আমরা বলবো যে সেক্ষেত্রে কোষ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। আর কোষের বিভব যদি পজিটিভ আসে, তাহলে সেই ক্ষেত্রে বলা যাবে যে কোষ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। তো এরকমের আরেকটা প্রশ্ন অনেক সময় দেয়, দুইটা কোষ দিয়ে দেয়। ধরো দুইটা তড়িৎদ্বার দিল, এখানে এক জোড়া, নিচে আরেক জোড়া, দুই জোড়া তড়িৎদ্বার দিয়ে বললো যে এখানে দুইটা কোষ গঠন করলো, সেই দুইটা কোষের মধ্যে কোন কোষে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। অথবা দুইটা কোষের ডায়াগ্রাম দিয়ে দিল, 1 নাম্বার কোষের ডায়াগ্রাম, 2 নাম্বার কোষের ডায়াগ্রাম দিয়ে বললো যে এই দুইটা কোষের মধ্যে কোন কোষ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে সেটা বের করো। তো এরকম যদি প্রশ্ন আসে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা কোষের বিভব বের করব। বের করে যেটার জন্য, যে কোষের জন্য বিভব পজিটিভ আসবে, বলবো যে এই ক্ষেত্রে কোষ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে। আর যে কোষের জন্য বিভবটা নেগেটিভ আসবে, সেক্ষেত্রে আমরা বলবো যে এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে ঘটবে না। তো ওই রকমের একটা উদাহরণ আমি আলোচনা করার কথা ছিল, যেহেতু মোটামুটি নিশ্চয়ই তোমরা এখন মনে হয় বলতে পারবে, সেই জন্য আমি ওইটার আলোচনা করতেছি না। তাহলে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটবে কিনা কোনো একটা কোষে, সেটা বের করতে বলে তোমরা জাস্ট বিভব বের করবা। বিভব নেগেটিভ হলে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটবে না, আর বিভব পজিটিভ হলে স্বতঃস্ফূর্ত বিক্রিয়া ঘটবে। তাহলে এখন আমরা আরেকটা প্রশ্ন যদি দেখি, আরেকটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে এরকম, আয়রন 2+, সিলভার, এইটা একটা কোষ, আরেকটা কোষ ধরো দেওয়া আছে আয়রন 2+, 0.13 মোলার, তারপরে হচ্ছে সিলভার 0.005 মোলার সিলভার আয়নাইড। দুইটা কোষ দেওয়া আছে, এখানে একটা কোষের ডায়াগ্রাম, এটা একটা কোষের ডায়াগ্রাম দেওয়া আছে, এবং আরো কিছু তথ্য দেওয়া আছে। সেটা হচ্ছে E0 আয়রন থেকে আয়রন 2+, এটা দেওয়া আছে হচ্ছে -0.44 ভোল্ট, একটা মান দেওয়া আছে। এবং E0 সিলভার প্লাস থেকে সিলভার, এর মান দেওয়া আছে হচ্ছে +0.80 ভোল্ট। এই দুইটা মান দেওয়া আছে। এখন তোমার প্রশ্ন হলো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোষ দুটির বিভব নির্ণয় করো। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোষ দুটির বিভব নির্ণয় করো, এরকম প্রশ্ন। তাহলে এখানে দুইটা কোষ, 1 নাম্বার কোষ আর একটা 2 নাম্বার কোষ, এই দুইটা কোষ দেওয়া আছে এবং দুইটা তড়িৎদ্বার বিভবের মান দেওয়া আছে। প্রশ্ন হচ্ছে যে কোষ দুটির বিভব নির্ণয় করো। তাহলে এই দুইটা কোষের তড়িৎদ্বার কিন্তু একই, পার্থক্য হচ্ছে দ্বিতীয় কোষে তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা দেওয়া আছে, আর প্রথম কোষের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা দেওয়া নেই। তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা যদি দেওয়া না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা সরাসরি কোষের বিভব সমান অ্যানোডের ক্যাথোডের বিজারণ বিভব মাইনাস অ্যানোডের বিজারণ বিভব, এর আগে প্রশ্নগুলো যেভাবে বের করছিলাম। E0 সেল সমান E0 ক্যাথোড রেডিয়েশন মাইনাস অ্যানোড রেডিয়েশন, অর্থাৎ কোনো কোষের বিভব সমান হচ্ছে ক্যাথোডের বিজারণ বিভব মাইনাস অ্যানোডের বিজারণ বিভব, সরাসরি ওইভাবে আমরা বের করতে পারবো। এটা যদি আমরা বাইর করি, E0 সেল সমান
ই নট ক্যাথোড রিডাকশন মাইনাস ই নট অ্যানোড রিডাকশন। তাহলে এখানে এই কোষের মধ্যে ক্যাথোডকে কোষের ডায়াগ্রাম থেকে আমরা জানি যে তড়িৎদ্বারটা বাম পাশে থাকে সেটা অ্যানোড, যেটা ডান পাশে থাকে সেটা হচ্ছে কি ক্যাথোড। তাহলে এখানে সিলভার হচ্ছে ক্যাথোড আর আয়রন হচ্ছে কি অ্যানোড। তো সিলভার ক্যাথোড, তাহলে সিলভারের বিজারণ বিভব বসাইতে হবে। ক্যাথোড রিডাকশন মানে বিজারণ বিভব। তো সিলভারের এখানে দেখো সিলভার প্লাস থেকে সিলভার, সিলভার প্লাস থেকে সিলভার কখন হবে? যদি সিলভার আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে তখনই সে সিলভার হবে। তো ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ, অতএব এই বিভব যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কি বিজারণ বিভবের মান। ঠিক আছে, তাহলে ক্যাথোডের বিজারণ বিভবের মান সরাসরি দেওয়া আছে, আমরা এটা বসাই দিব 0.80। আর অ্যানোড হচ্ছে আয়রন, আয়রনেরও বিজারণ বিভবের মান দেওয়া আছে। ইলেকট্রন দাঁড়াও আমি একটু দেখি, এটা একটু ভুল হচ্ছে, আয়রন 2+ থেকে আয়রন, তাহলে আয়রন 2+ থেকে এটাও বিজারণ বিভবের মান। ঠিক আছে, এটা যেহেতু বিজারণ বিভবের মান, আমাদের সরাসরি বিজারণ বিভবের মানটা আমরা বসাই দিতে পারবো। এখানে আছে মাইনাস, সূত্রে আছে মাইনাস, দুইটা মিলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে 0.44। তাহলে আমরা যদি যোগ করি 4 12, তাহলে প্লাস 1.24 ভোল্ট। 1 নং কোষের বিয়োগ সরাসরি আমরা এভাবে বাইর করব। তাহলে যে কোষের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণের ঘনমাত্রা দেওয়া থাকবে না সেইটার ক্ষেত্রে আমরা সরাসরি এই সূত্র ব্যবহার করব। আর যদি তড়িৎ বিশ্লেষণের ঘনমাত্রা দেওয়া থাকে তখন কিন্তু আমরা সরাসরি এইভাবে নির্ণয় করলে সেটা ভুল হবে। তখন আমাদেরকে নার্নস সমীকরণ, যেটা গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম, নার্নস সমীকরণ এর মাধ্যমে কোষের বিভব কি করতে হবে? নির্ণয় করতে হবে। তো আমাদের 2 নং কোষে দেখো ঘনমাত্রা দেওয়া আছে তড়িৎ বিশ্লেষণে, সেই জন্য আমরা 2 নং কোষের বিভব বাইর করতে হলে অবশ্যই নার্নস সমীকরণ ব্যবহার করে বের করতে হবে। তো এটা 1 নং কোষের বিভব। এবার ধরো 2 নং কোষের বিভব আমরা বাইর করব। তো নার্নস সমীকরণটা কি? ই সেল সমান ই নট সেল। ই সেল মানে কোষের বিভব, ই নট মানে হচ্ছে প্রমাণ বিভব, মাইনাস 2.303 RT NF লগ উৎপাদন। আমি সরাসরি সূত্রটা লিখতেছি, উৎপাদন নিচে হচ্ছে বিক্রিয়ক আয়ন। উৎপাদনের ঘনমাত্রার পাওয়ার, উৎপাদনের ঘনমাত্রার পাওয়ার হচ্ছে x, বিক্রিয়ক আয়নের ঘনমাত্রার পাওয়ার হচ্ছে y। এখানে এটা হচ্ছে প্রমাণ বিভব, সেটা আমরা এইটা সরাসরি প্রমাণ বিভব এটা আছে এটা বসাবো। আর n হচ্ছে কোষ বিক্রিয়ায় কয়টা ইলেকট্রন ত্যাগ হয়, অ্যানোড কয়টা ইলেকট্রন ত্যাগ করে বা ক্যাথোড কয়টা ইলেকট্রন গ্রহণ করে। F হচ্ছে 1 ফ্যারাড 96500। আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, T হচ্ছে ক্যালভিনের টেম্পারেচার, এখানে 25°C আছে, আমরা সেটা ক্যালভিনে বসাবো। লগ তো ঠিক আছে, উৎপাদন আর বিক্রিয়ক আয়ন কি সেটা আমরা বাইর করব। x এবং y হচ্ছে উৎপাদনের মোল সংখ্যা হচ্ছে x আর বিক্রিয়ক আয়নের মোল সংখ্যা হচ্ছে y। তাহলে উৎপাদন আর বিক্রিয়ক আয়ন কোনটা সেটা বাইর করার জন্য আমাদেরকে আগে বিক্রিয়াটা লিখতে হবে, কোষ বিক্রিয়া। তাহলে 2 নং কোষ যেটা, সেখানে অ্যানোড হচ্ছে আয়রন আর ক্যাথোড হচ্ছে সিলভার। ঠিক আছে, তাহলে আমরা অ্যানোড বিক্রিয়াটা লিখি। অ্যানোড, অ্যানোড বিক্রিয়া কি হবে? অ্যানোডে সবসময় কি ঘটে? জারণ বিক্রিয়া ঘটে। তাহলে আয়রন, আয়রন 2+ হবে, কি করবে? 2টা ইলেকট্রন ত্যাগ করবে। আর ক্যাথোড হচ্ছে সিলভার, ক্যাথোডে সবসময় বিজারণ বিক্রিয়া ঘটে, তাহলে সিলভার আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে সিলভার পরমাণু হবে। তাহলে অ্যানোডের বিক্রিয়া, ক্যাথোডের বিক্রিয়া। এখন দেখো এখানে ইলেকট্রন আছে 2টা আর এখানে ইলেকট্রন আছে 1টা, তাহলে ইলেকট্রন যদি ভিন্ন হয় সমান করতে হবে, সেই জন্য এটাকে 2 দ্বারা গুণ করতে হবে। এরপর আমরা এটা 2টা যদি যোগ করি তাহলে কোষ বিক্রিয়া পাবো। কোষ বিক্রিয়া, কোষ বিক্রিয়া পাওয়া যাবে। কোষ বিক্রিয়া তাহলে কি হবে? আয়রন প্লাস 2 সিলভার আয়ন, এখানে 2টা ইলেকট্রন হবে আর ওদিকে হবে
আয়রন 2 প্লাস প্লাস 2 সিলভার। এইটা হচ্ছে কোষ বিক্রিয়া। এখন উৎপাদায়ন কি দেখো, কোষ বিক্রিয়া থেকে উৎপাদায়ন আর বিক্রিয়কায়ন বের করতে হবে। উৎপাদায়ন হচ্ছে এখানে দেখো এই কোষ বিক্রিয়ার মধ্যে আয়রন হচ্ছে কোষ বিক্রিয়া, আর বিক্রিয়কায়ন হচ্ছে কি সিলভার আয়ন। আর এক্স হচ্ছে উৎপাদায়ন কয় মোল আছে, উৎপাদায়ন এখানে দেখো 1 মোল আছে, আর সুতরাং এক্স এর মান হচ্ছে 1। আর ওয়াই হচ্ছে বিক্রিয়কায়ন কয় মোল আছে, দেখো কোষ বিক্রিয়ায় বিক্রিয়কায়ন 2 মোল আছে, সুতরাং ওয়াই এর মান হবে কত 2। তাহলে আমাদেরকে কোষ বিক্রিয়া থেকে এক্স এবং ওয়াই এর মান বাইর করতে হবে। এরপরে এন, এন হচ্ছে কয়টা ইলেকট্রন ত্যাগ বা কয়টা ইলেকট্রন গ্রহণ করে। এই ক্ষেত্রে দেখো কোষ বিক্রিয়ায় 2টা ইলেকট্রন, অর্থাৎ সমতা করার পরে 2টা ইলেকট্রন পাইলাম, সুতরাং এন এর মান হচ্ছে 2। তো এই মানগুলো এখন আমরা এখানে কি বসাবো। এখন ইনট সেল যেটা আমরা বলতেছি প্রমাণ কোষ বিভাগ, সেটা তুমি এখানেও করতে পারো অথবা আলাদা একবারে, যেমন এখানে বাইর করা আছে আলাদা বের করে সরাসরি মানটা বসাতে পারো। তো এখানে যেহেতু বের করে আছে আমি সরাসরি মানটা বসাচ্ছি, তোমরা ইচ্ছে করলে এখানেও বের করতে পারো এটা। আর এদিকে হচ্ছে 2.303, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক 8.314, টি হচ্ছে ক্যালভিনের টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস, সেটা আমরা ক্যালভিনে 298, তাহলে ইন্টু 298। এন এর মান যেহেতু 2টা ইলেকট্রন আছে কোষ বিক্রিয়ায় 2টা ইলেকট্রন, সুতরাং এন এর মান 2। আর ফ্যারাডে হচ্ছে 96500, 1 ফ্যারাডে হচ্ছে 96500 লগ উৎপাদায়ন হচ্ছে কি আয়রন, তাহলে আয়রনের ঘনমাত্রা কত দেওয়া আছে 0.13, যেহেতু এক্স এর মান 1, আয়রন একটাই আছে, সুতরাং এক্স এর মান 1, এক্স না লিখলে চলবে। আর হচ্ছে বিক্রিয়ক আয়ন হচ্ছে কি সিলভার আয়ন, সিলভার আয়নের ঘনমাত্রা 0.00005, আর সিলভার আয়ন যেহেতু 2টা আছে তাহলে ওয়াই এর মান 2, অর্থাৎ 2টা পাওয়ার উঠে যাবে, স্কয়ার হবে। এই এখন এই মানগুলো যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে এই কোষের বিভব তুমি পেয়ে যাবে, ক্যালকুলেটর ব্যবহার করে আমরা বের করতে পারবো। আমি দেখাচ্ছি না, তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে বের করবে, আমি সরাসরি এখানে মানটা বসাই দিচ্ছি কত পাওয়া যাচ্ছে। সেটা হচ্ছে প্লাস 1.13 ভোল্ট। এটা যদি করো ক্যালকুলেশন করলে মান এটা আসবে। তাহলে দেখো 2টা কোষ আমরা কখন নার্নৎ সমীকরণ ব্যবহার করব, যখন কি দেওয়া থাকবে তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা দেওয়া থাকবে, তখন আমাদেরকে অবশ্যই নার্নৎ সমীকরণ ব্যবহার করে কোষের বিভবটা বাইর করতে হবে। আর অন্যান্য ক্ষেত্রে আমরা কি করতে পারবো, সরাসরি সাধারণ যে সূত্র আছে কোষের বিভব সমান হচ্ছে ক্যাথোডিক বিজারণ বিভব মাইনাস অ্যানোডিক বিজারণ বিভব, ওইটা ব্যবহার করবো। তাহলে এখানে 2টা কোষের মধ্যে এখানে তড়িৎ বিশ্লেষণ দেওয়া নেই, প্রথম কোষে তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা দেওয়া নেই, সেই জন্য এই কোষের বিভবটা আমরা সরাসরি বের করলাম। আর দ্বিতীয় কোষে যেহেতু তড়িৎ বিশ্লেষের ঘনমাত্রা দেওয়া আছে, সেই জন্য দ্বিতীয় কোষের জন্য আমরা নার্নৎ সমীকরণটা ব্যবহার করে সেই কোষের বিভব বের করলাম। তাহলে দেখো এই নার্নৎ সমীকরণটা কিন্তু তোমার খুবই ইম্পর্টেন্ট, নার্নৎ সমীকরণ, কারণ এই সমীকরণের উপর ভিত্তি করে গাণিতিক সমস্যা প্রায় বছর তোমার পরীক্ষায় আসে। তোমরা যদি বিগত বছর কোশ্চেনগুলো দেখো তাহলে দেখবা যে এই নার্নৎ সমীকরণের উপর ভিত্তি করে প্রশ্ন আসেই। সুতরাং তোমরা এই নার্নৎ সমীকরণটা ভালো করে দেখবা, এবং এইটার উপর ভিত্তি করে আরও বইতে অনেক উদাহরণ আছে, সেগুলো তোমরা প্র্যাকটিস করবা। তো সেটা করার জন্য তোমাদেরকে যে বিষয়টা জানতে হবে, এখানে এন এর মানটা কত সেটা বুঝতে হবে, উৎপাদায়ন বিক্রিয়কায়ন কোনটা সেটা বের করতে হবে, উৎপাদায়নের পাওয়ার কত হবে আর বিক্রিয়কায়নের পাওয়ার কত হবে সেটা বের করতে হবে। তো এন উৎপাদায়ন বিক্রিয়কায়ন এবং এদের ঘনমাত্রার পাওয়ার কত হবে সেটা যদি বের করতে হয় তোমাকে কোষ বিক্রিয়াটা লিখতে হবে। কোষ বিক্রিয়া থেকেই তুমি কোনটা উৎপাদায়ন কোনটা বিক্রিয়কায়ন সেটা বের করতে পারবা, এবং কোষ বিক্রিয়ায় কয়টা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ হয় সেটা হবে এন এর মান, আর উৎপাদায়ন কয় মোল আছে সেটা তার পাওয়ার হবে, অথবা বিক্রিয়কায়ন যত মোল থাকবে সেটা তার পাওয়ারে যাবে। এখানে উৎপাদায়ন 1 মোল ছিল, সেই জন্য পাওয়ার 1, আমরা 1 লিখি নাই।
বিক্রিয়ক আয়ন দেখো 2 মোল আছে, এজন্য পাওয়ার 2 হয়ে গেছে, স্কয়ার হয়ে গেছে। তাহলে এভাবে নারায়ণন সমীকরণ ভিত্তিক যে সমস্যাগুলো আছে সেগুলো তোমরা বইতে ভালো করে দেখবে। আমি আগামী ক্লাসে এই নারায়ণন সমীকরণ ভিত্তিক আরো একটা দুইটা উদাহরণ দেখে আলোচনা করব। এরপরে আমরা পরবর্তী টপিক যেটা সেটাতে চলে যাব। তো আশা করি তোমরা এটা ভালো করে দেখবা এবং বইয়ের উদাহরণগুলো দেখবা। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাইকে আবারও ধন্যবাদ।